আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। দেশে আধুনিক ও আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানালেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও পুরস্কার প্রদান। এমপি আনার হত্যা ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্যাস বাবুর রিমান্ড শুনানি বিকালে। তথ্য প্রমাণ পেতে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ডিবি। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গীত জীবনের ৬০ বছর পূর্তি উদযাপন। চ্যানেল আইতে নানা আয়োজন। দেশে ফিরেছে জুনিয়র AHF কাপ জয়ী হকি পুরুষ দল ও রানার্স আপ নারী দল। বিমানবন্দরে জমকালো সংবর্ধনা। এবং টি-20 বিশ্বকাপের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে সাউথ আফ্রিকা। ডিএলএস মেথডে প্রোটিয়াদের ৩ উইকেটের জয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যা কবলিত মানুষ। সিলেটের শর্ত সাপেক্ষে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। তবে পানি কমতে থাকায় কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর ভাঙন বেড়েছে। বিলীন হয়ে গেছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। ভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, হাট বাজার ও পাকা সড়ক। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে আধুনিক ও আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে। সাদি মাহমুদ রিপোর্ট। মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মিলনমেলা বসেছিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। চলতি বছর প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর মাঝে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ২,২০৮ কোটি টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা ১৫ শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪-এর সেরা মেধাবী পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও ২১ কৃতী শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২৩ তুলে দেওয়া হয়। সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণেই দেশের শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার মান বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য। মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে, কিন্তু ছেলেদের কিন্তু সমান তালে চলতে হবে। যে আসলে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এই সুযোগটা হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী তারা একটু অবাকই হয়ে যায়। কারণ আমরা যে পরিমাণ উপবৃত্তি দিই যত ছাত্রছাত্রীদের, অনেক দেশের জনসংখ্যাই অত নাই। এটাও একটা বাস্তব কথা। অর্থাৎ জনগণের সেবা করা, জনগণের পাশে দাঁড়ানো, জনগণের জন্য কল্যাণ করা, এটাই হবে মানুষের সব থেকে বড় দায়িত্ব। খালি আমি নিজে শিক্ষিত হব বা নিজে অর্থ কামাই করবো আর নিজেই ভালো থাকবো আর আমি দেশকে কিছু দেবো না, আশেপাশের মানুষ দরিদ্র থাকবে, এটা হয় না। সকলে মিলেই আমাদের চলতে হবে, সকলে মিলে আমাদের এগিয়ে যেতে হবে। সেই নির্দেশনাটাই জাতির পিতা দিয়ে গেছেন, আমরা সেটাই
অনুসরণ করি এবং আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজই এগিয়ে নিয়ে যাবে। শিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানান সরকার প্রধান। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এই যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা, মেধা অন্বেষণ, মেধার মাধ্যমে শিক্ষাকে আরও আপন করে নেওয়া, শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। মানে এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পর ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণকে অনেকেই অসম্ভব বলেছিল, আওয়ামী লীগ তা সম্ভব করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে আনতে আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ। দুপুর 3টায় রিমান্ড আবেদনের শুনানির কথা রয়েছে। গ্রেপ্তার ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গ্যাস বাবু এর আগে আদালতে জানিয়েছিলেন আলামত ও মোবাইল ফোন ফেলে দিয়েছেন। গোয়েন্দা পুলিশ জানিয়েছে মামলার মোটিভ উদ্ঘাটন ও ডিজিটাল এভিডেন্সের জন্য ফোনগুলো খুঁজতে তাকে আবারও রিমান্ডে আনা প্রয়োজন। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন সেনাপ্রধান। এর আগে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনা সদস্যদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অফ অনার প্রদান করে এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন সেনাবাহিনী প্রধান। সিঙ্গাপুরে পুরুষ ও নারী জুনিয়র AHF কাপ হকিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের সংবর্ধনা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন। হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান প্রত্যাশা জানিয়ে বলেন, জুনিয়র এই দল দুটি একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আরও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। প্রত্যেক খেলোয়াড়কে আর্থিক পুরস্কার ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ। সিঙ্গাপুরে শক্তিশালী চীনকে 4-2 গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার ট্রফি জেতে বাংলাদেশের অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল। আর সিঙ্গাপুরের কাছে হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশের মেয়েরা। আজকে আমরা হকিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারছি এবং আপনি ঠিক বলেছেন যে আমি আসার পরেই এই একটা আমার কাছে একটা উপহার স্বরূপ এটা মনে হচ্ছে এবং আমি এটাকে আমার জন্য আমি ভবিষ্যতে যাতে হকিকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি এর জন্য আমাকে আরও উদ্বুদ্ধ করেছে। ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি এটুকু বলতে পারি যে আমি ভবিষ্যতে এই যুব স্পেশালি এখন যুব পুরুষ এবং মহিলা দুই দলের জন্য আমরা প্রশিক্ষণ আরও উন্নত মানের করার চেষ্টা করব এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করাবো। আমাদের ছেলেরা অলরেডি তাইওয়ানে যাবে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে এবং মেয়েদের জন্য আমরা ডোমেস্টিক লিগ করার চেষ্টা করছি। জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সাথে তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন নিম্ন আদালত। মতিউর রহমানকে ইতোমধ্যে সোনালী ব্যাংকের বোর্ড থেকে সরিয়ে দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর আগে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরানো হয়েছে। তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন।
আজকে বহুল আলোচিত মোহাম্মদ মতিউর রহমান, যিনি সদস্য রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, তার বিরুদ্ধে যে সমস্ত তথ্য উপাত্ত কয়েকদিন থেকে শোনা যাচ্ছে, সেগুলোর উপরে ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছে গতকালকে বিকেলেই, এবং তারা কার্যক্রম আজকের থেকে শুরু করেছে। এবং তাদের প্রথম কার্যক্রমের প্রথম স্টেপটাই হচ্ছে এই আসামিদেরকে, অর্থাৎ অভিযুক্ত যারা আছেন, মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। টিমের কার্যক্রম চলছে এবং টিমের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে হয়তো ভবিষ্যতে আমরা আরো তথ্য আপনাদেরকে দিতে পারব। দুর্নীতিতে অভিযুক্তদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় র্যালির পর তিনি আরও বলেন, পুলিশ চাইলেও যে কাউকে যে কোনো সময় থামাতে পারে না, আইনি প্রক্রিয়ায় যেতে হয়। ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী ঢাকা রেঞ্জ পুলিশ দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। মেট্রো রেল স্টেশনে প্রথমবার মতো চালু হলো এটিএম বুথ সেবা। আগারগাঁও মেট্রো রেল স্টেশনে ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো এই সেবা। এখান থেকে 24 ঘন্টা সেবা গ্রহণ করতে পারবেন মেট্রো যাত্রীসহ অন্যরাও। এটিএম বুথ সেবার উদ্বোধন করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত MRT লাইন 6-এর 16টি স্টেশনে এটিএম স্থাপন করবে ইবিএল। গাজার রাফা নিরাপদ অঞ্চল আল মাওয়াসি শরণার্থী শিবিরের তাঁবুগুলো ট্যাঙ্ক আর ভারী অস্ত্র দিয়ে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজায় কর্মরত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থানের কার্যালয়ে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত এই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 37,598 জনে। এছাড়া গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে 2 শিশু মারা গেছে। এ নিয়ে ক্ষুধা ও অপুষ্টিতে 31 শিশু মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় লেবাননের ইসলামী গোষ্ঠীর নেতা নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমনকি ইসরায়েলি এই হামলার সংক্রান্ত একটি ফুটেজও প্রকাশ করেছে তারা। গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণ বন্ধ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাশিয়ার দাগেস্তান রিপাবলিকে পুলিশ পোস্ট ও উপাসনালয় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 15 পুলিশ কর্মকর্তা, 1 পাদ্রী ও 1 নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। দাগেস্তান রিপাবলিকের প্রধান জানিয়েছেন, ওই ঘটনায় অজ্ঞাত পরিচয়ে 6 হামলাকারী নিহত হয়েছে। অন্যদের খুঁজছে পুলিশ। দাগেস্তানের রাজধানী মাখাচকালা ও ডারবেন্ট শহরে 2টি সিনাগগ, 2টি গির্জা ও পুলিশ পোস্টে ওই হামলা হয়। হামলাকারীরা কালো পোশাকে ছিল। মুসলিম প্রধান দাগেস্তানে এর আগে জঙ্গি সংগঠন IS বেশ কয়েকবার হামলা চালিয়েছিল। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী থেকে ভারতের কলকাতা পর্যন্ত ট্রেন চালু হতে যাচ্ছে। রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি রাজশাহী কলকাতা সরাসরি ট্রেন যোগাযোগ চালুর সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে আনন্দ র্যালি হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র্যালি শেষে বক্তারা বলেন, রাজশাহী কলকাতা ট্রেন চলাচল চালু করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়েছে
জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার আলী সহ সর্বস্তরের নেতাকর্মীরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আমের বাজার এখন জমজমাট। পাইকার ও ব্যবসায়ীদের পদচারণায় রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার আমবাগান এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ। এবছর 200 কোটি টাকারও বেশি আম বেচাকেনার আশা করছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুর সখীপুরের উত্তর তারাবুনিয়ার পদ্মাপাড়ে নির্মাণাধীন সোনার বাংলা এভিনিউ বাঁধ এখন বিনোদন কেন্দ্র। উৎসব কিংবা অবসরে নদী পার পরিণত হচ্ছে মিলন মেলায়। বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করে পর্যটন কেন্দ্রটি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবারে খেলার খবর।